আজ কবিতার ৭০তম জন্মদিন। ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ এবং সংযুক্ত নাট্যকলা কেন্দ্র ঘাটশিলার পক্ষ থেকে এবং কবিতাত্ব ফাউন্ডেশনের নিবেদনে আজ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হবে। সকালবেলায় মাননীয় শিক্ষামন্ত্রী এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন বেলা ১২টার সময়। মূর্তিতে মাল্যদান সঙ্গে সঙ্গে কবিতাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক আজ সূচনা হবে। সন্ধ্যের সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য, তার সঙ্গে সঙ্গে তার প্রিয় ছাত্রের স্মৃতিচারণ, তার সঙ্গে কবিতা আবৃত্তি এবং সবশেষে একটি বাংলা নাটক পরিবেশিত হবে সংযুক্ত নাট্যকলা কেন্দ্রের। ঘাটশিলার আপামর মানুষের জনসাধারণের কাছ থেকে, ছাত্রছাত্রী প্রাক্তন শিক্ষকদের কাছ থেকে যে সহযোগিতা, যে সহমর্মিতা আমরা পেয়েছি তা সত্যি সত্যি অনস্বীকার্য। দেখতে দেখতে আজ ৩ বছর হয়ে গেল ঘাটশিলার এই প্রিয় শিক্ষিকার মৃত্যু দিবসকে কেন্দ্র করে। এই তৃতীয় দিবসের আমাদের অনেক উপলব্ধি, অনেক কিছু আমাদের প্রাপ্তি এই সমাজ থেকে। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের সমস্ত জ্ঞানীগুণী মানুষের এই ধরনের কাজকর্মের জন্য এগিয়ে আসা উচিত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সবাইকে বলি ব্যবধান দূরে থাক, এসো বন্ধু প্রাণে এসো, আমার কাছে এসো, সবাই মিলে আমরা সমাজ সংস্কারের কাজে হাত দিই। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুপ্রিয় দর্শক মন্ডলী, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে যেরকম শীত পড়েছে, এরকম একটা শীতের রাত্রি আমাদের উপহার দিয়েছেন যারা, তাদের সকলকে আমাদের সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। শুরু হতে চলেছে ঘাটশিলার স্বনামধন্য শিক্ষিকা ও স্বর্গীয়া কবিতা দত্তের ৭০তম জন্মদিবস উদযাপন এবং শ্রদ্ধা স্মরণ উপলক্ষে ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ ও সংযুক্ত নাট্যকলা কেন্দ্রের যৌথ উদ্যোগে কবিতা দত্ত ফাউন্ডেশনের নিবেদন একটি মনোমুগ্ধকর শান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে উদ্বোধনী নৃত্য পরিবেশন করছে শ্রেয়সী মুখার্জি, রীতা শীত, স্বাগতা মুখার্জি। আপনাদের সামনে নৃত্য প্রস্তুত করতে চলেছে। আজকে দেখে विचित्र कस्य त्वन्वा भूतायातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते सर्वं
चिन्तय यदीदं भारः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। 3টি বছর ধরে স্বনামধন্য সাংস্কৃতিক পুরস্কার শিক্ষিকা স্বর্গীয়া কবিতা দত্তের জন্মদিবস উদযাপন এবং শ্রদ্ধা স্মরণের আয়োজন করে চলেছে তারই নামাঙ্কিত কবিতা দত্ত ফাউন্ডেশন সংস্থা। নৃত্য, স্মৃতিচারণ এবং নাটকের মধ্যে দিয়ে তার আত্মার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চলেছি। আজ সকালেই আমাদের দিদির প্রতিকৃতিতে মাল্যদান পর্ব অনুষ্ঠান শেষ হয়েছে, তাই এখন আমার প্রতিকৃতিতে যদি কেউ পুষ্পার্ঘ্য দিতে চান, আপনারা ওখানে ফুল রাখা আছে, আপনারা দিতে পারেন। বারবার বলেছেন কীর্তি যশ সজীবতি, উপনিষদের কথা। আজ আমাদের মধ্যে না থেকেও তিনি আছেন তার কর্মের মাধ্যমে। বিভিন্ন ছাত্রছাত্রীদের অনুরোধে তাদের প্রিয় দিদিমণির জন্মদিন পালন এবং শ্রদ্ধা স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে চলেছে কবিতা দত্ত ফাউন্ডেশন। এর ফাউন্ডার হলেন শ্রী অনুপ দত্ত মহাশয়। প্রিয় অনুপদা বলেন, মনকে পরিচর্যা না করলে উত্তম ফসল ফলবে কি করে? তাই সাহিত্য সংস্কৃতির চর্চা একান্ত প্রয়োজন মন এবং মননের বিকাশের জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি একটা মহান উদ্দেশ্য। দিদিও তাই বলতেন। স্বর্গীয়া কবিতাকে স্মৃতি সংসদের একজন পিলার, যিনি না হলে আমাদের আজকে এখানে হয়তো আমরা থাকতে পারতাম না, যিনি আমাদের বোর্ড অফ ট্রাস্টির প্রেসিডেন্ট শ্রী দেবী প্রসাদ মুখার্জি মহাশয়, তাকে আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। শ্রী দেবী প্রসাদ মুখার্জি। নমস্কার। আজকে কবিতা দত্তের ৭০তম জন্মদিন জয়ন্তী উপলক্ষে আমরা বিভূতি মঞ্চে একত্রিত হয়েছি। আমি সবাইকে উপস্থিত মহিলাগণ, স্বামীজি বীরেন্দা, ওম বীরেন ভাই, ওম ভাই এবং সমস্ত মহিলাগণ, পত্রিকার বন্ধু সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছর কবিতার যে এই প্রোগ্রাম আমরা প্রায় 3 বছর ধরে শুরু করেছি, খুব সুন্দরভাবে সবাই আমরা একত্রিত হই। এটা খুবই আনন্দের ব্যাপার, খুশির কথা। যাই হোক, সবাই আপনারা একত্রিত হয়েছেন, এটা আমাদের আনন্দ। আজকে সকালবেলাতে আমরা মন্ত্রী শ্রী রামদাস সরেনের সম্বর্ধনা জানালাম এবং উনিও আমাদের এখানকার ডেভেলপমেন্টের ব্যাপারে আমাদের খুবই সাহায্য করবেন বলে গেলেন এবং আমাকে উনি ইনস্ট্রাকশন দিয়ে গেলেন কী কী করতে হবে। আমি তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা করে ওনাকে আমি সবগুলো সাবমিট করব। আপনারা সবাই ভালোভাবে একটু আনন্দ উপভোগ করুন, দেখুন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছর ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। জন্য আমাদের সংস্কৃতি ম্লান হবে না। যারা সংসদকে ভালোবাসেন, অন্তর থেকে সময় দেন, নাটকের জগৎকে বাঁচিয়ে রাখেন, সেরকম একজন বোর্ড অফ ট্রাস্টির অন্যতম সদস্য শ্রী সুশান্ত শীত মহাশয়কে মঞ্চে আহ্বান করছি দু কথা বলার জন্য। ধন্যবাদ। আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রিগার্ডিং কবিতা ফাউন্ডেশন কিছু কথা বলার জন্য। আজকের দিনে সত্যি অরুণ দত্তের যে চিন্তা ভাবনা, উনি যেভাবে কবিতা ম্যাডামকে সম্মান দিচ্ছেন বা তার প্রতি তার যে আস্থা, তার যে বিশ্বাস বা ভালোবাসাও বলা যেতে পারে, এটা কিন্তু খুবই বিরল এবং অনেকের কাছে এটা ঈর্ষারও ব্যাপার যে আমরা কি করবো। নর্মালি হয় কি, বউ চলে যাওয়ার পর বলে তুই ওই দিকে যা, আমি এগিয়ে যাচ্ছি, এটাই নর্মাল দেখা যায়। কিন্তু সেই জায়গায় অরুণদার এই চিন্তা ভাবনা সত্যি প্রশংসনীয়। এই জন্য অরুণদাকে আমি অন্তত ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। কবিতা ম্যাডামের নামে উনি মারা যাওয়ার পর, কবিতা ম্যাডাম আমাদের এখানেরই ঘাটশিলার বাবুলাইনের স্কুলে পড়াশোনা করার পর উনি আসেন জেসি স্কুলে। জেসি স্কুলের পর ওনার গ্রাজুয়েশন হয় মেদিনীপুর বোর্ড কলেজ থেকে। ওনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো ছিল, তিনি স্পোর্টসে খুবই সাবলীল ছিলেন, মাউন্টেনিয়ারিং করতেন, যার জন্য উনি উত্তরকাশীতেও গিয়েছিলেন। আর একজন টিচার হিসাবে তিনি 1997-এ ঘাটশিলা জেসি স্কুলে উনি যোগ করেন। মাঝখানে 1980 সালে অরুণদার সাথে তিনি বিবাহ সূত্রে বাধা পড়েন। সেই থেকেই অরুণদার সাথে তার এক পথে যাত্রা। যাওয়ার সময় তিনি রেখে গেছেন তার একমাত্র সন্তান ও কন্যা, তারা দুজনেই আজকের দিনে নিজের জায়গায় ওয়েল এস্টাবলিশড। কবিতাদি ব্যক্তিগতভাবে একজন গানের শিক্ষিকা ছিলেন, প্রয়াগ শিল্প থেকে গান শিখে এসেছিলেন, রেগুলার উনি রবীন্দ্র চর্চায় থাকতেন। তাছাড়াও কবিতা ফাউন্ডেশন ঘাটশিলার জন্য বা এনারা রেজিস্টার্ড বোম্বে থেকে, তাই বোম্বে গোয়াতে এনাদের দীর্ঘ কাজ চলে। ঘাটশিলায় এনারা ইভিনিং ক্লাবে 4 জন বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছেন। তাছাড়া রয়েছে এখানে মেডিকেল ক্যাম্প বা আদার্স যেগুলো আছে এনারা করে থাকেন। আর আমাদের বিভূতি মঞ্চ বা বিভূতি স্মৃতি সংসদের যা ডেভেলপমেন্ট আপনারা দেখছেন, যতটুকু সাজানো গোছানো দেখছেন, এগুলো কিন্তু সবই কবিতা ফাউন্ডেশনের দেয়। আমি তাই আপনাদের সবাইকে বলবো, এই সংস্কৃতি বা শিল্পচর্চাকে বাঁচিয়ে রাখার জন্য অরুণ দত্ত বা কবিতা ফাউন্ডেশনের যে গান, তার জন্য আপনারা অবশ্যই তাকে করতালি দিয়ে সম্বর্ধনা জানাবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা নাটকের জন্য পুরস্কারের পর্ব শুরু করব। পুরস্কারের এটা আমাদের প্রথম পর্ব। এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন শ্রী অনুপ দত্ত মহাশয়। আমি তাকে মঞ্চে আহ্বান করছি। উনি যদি তা আমাদের সঙ্গে শেয়ার করেন, আমাদেরও ভালো লাগবে। সবাইকে নমস্কার এবং আন্তরিক অভিনন্দন এবং সাংস্কৃতিক অভিনন্দন। ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ, সংযুক্ত নাট্যকলা একাডেমি, কবিতা দত্ত ফাউন্ডেশন আর সব কিছু মিলে একাকার হয়ে গেছে সাংস্কৃতিক জগতের একটি উল্লেখযোগ্য নাম। আমি বিশ্বাস করি, সংস্কৃতি না বাঁধলে জাতি বাঁধবে না, জাতি না বাঁধলে সমাজ বাঁধবে না, সমাজ ঠিক মতো বাধা না হলে, তার সংস্কার ঠিক মতো না হলে মানুষের সমাজের প্রায় হবে না। কবিতা চলে যাওয়ার পর থেকে 2022-এর 3 জানুয়ারি আমরা কবিতা ফাউন্ডেশনের যাত্রা শুরু করি। তার প্রাক্তন ছাত্রছাত্রী, তার সঙ্গে তার সহকর্মী এবং অগণিত মানুষ, তাদের আবেদনে আমরা সাড়া দিই। কবিতা ফাউন্ডেশন আমাকে অনেক কিছু দিয়েছে। আমরা গ্রামাঞ্চলে যাই, দৈনিক মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে শীতকালে গরম কাপড় আমরা জোগাড় করে দিই। অন্যান্য সময় তাদেরকে বস্ত্র পরিধান ব্যবস্থা করি, বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করি। কিছু কিছু বাচ্চা এই মুহূর্তে আমার কাছে আর্থিক দায়িত্বও আছে। ঘাটশিলার কবিতার অনেক স্মৃতি। ছোটবেলায় তার কেটেছে ইভিনিং ক্লাবে। ইভিনিং ক্লাবের কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিলেন যে কবিতার এখানে ছোটবেলায় কেটেছে এই দুর্গা মণ্ডপে দেবেন্দ্র ঠাকুর দেখার জন্য। সেই গল্প কবিতার কাছেও আমি শুনেছি। তার জন্য সেই সংস্কারও আমরা কিছু হাত বাড়িয়েছি। সিদ্ধার্থ ঘোষ মেমোরিয়াল সেন্টারে আমাদের একটা ফ্রি মেডিকেল সিস্টেম চলে, যেখানে ফ্রি কোচিং দেওয়া হয় প্রায় 150 বাচ্চাকে। সেখানেও আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। এছাড়া আমাদের আরেকটা অর্গানাইজেশন আছে, লিলি ফাউন্ডেশন, যার সঙ্গে আমাদের টাইপ আছে।
তাদের বিভিন্ন কাজকর্মে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি, মানুষের জায়গায়। অনুভূতির কথা আমার কাছে একবারই জানতে চেয়েছেন, আমি দু তিনটে শব্দ বলি। আমরা মাঝে শিরিশপুরি গ্রামে গেছিলাম, মেডিকেল ক্যাম্প করতে নয়, গরম কাপড় তুলে। এক বৃদ্ধা ভদ্রমহিলা সদস্যিত জামা কাপড় তিনি আমাকে এসে বললেন, দেবা এই কম্বলটা নাই দেবো। কেন, কি হলো? বলছে এই রঙটা আমার বইয়ের পছন্দ না। আমি ঠিক আছে, তোমার বৌমাকে ডেকে নিয়ে এসো। বৌমাকে ডেকে নিয়ে এলো, একটা কাপড়টা তো শাল কাটানটা দিলাম, তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার এসেছিলেন, বলছে বা একটা কথা শুনে। আমি বললাম, আমি এখানে উঠতে পারবো না। কি হয়েছে বলো? তোমাকে কম্বল দিয়ে দিয়েছি। বলে তুই খাও। কি খাবো? দেখেছি আঁচলের মধ্যে একটা কাগজে কিছু মুড়ি আর দুটো অর্থে বাতাসা নিয়ে এসেছে। আমার কাছে এটা বড় ব্যাপার। একজন গরিব মানুষ তার বাড়ির সবচেয়ে ভালো ব্যবস্থাটা সে আমার জন্য নিয়ে এসেছে। এটা আমার কাছে একটা পুরস্কারের মতো। আমি আপ্লুত হই। আর আপনারা এই সমাজে আজকের দিনে এতগুলো মানুষ এসেছেন, এ আমার কাছে বড় প্রাপ্তি। আমার নিজের আত্মীয়ের মতো সবাই আপনারা। আমরা ঘাটছিলাম বিভিন্ন সংসদের মাধ্যম দিয়ে মানুষের সাংস্কৃতিক চেতনাকে জানতে চাই। আর একটি সবচেয়ে বড় দরকার শিক্ষা। শিক্ষা না থাকলে আপনার কাছে ভালো মন্দ বোধ থাকবে না। এই শিক্ষা সংস্কারের জন্য আমরা এখানে কাজকর্ম শুরু করেছি। কবিতা ফাউন্ডেশন কারোকারি কোনো দান দক্ষিণা কিন্তু গ্রহণ করে না, এই কথা আপনারা শুনে রাখেন। সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত সম্পত্তি যতটুকু পয়সা, আমাদের পেনশনের যতটুকু পয়সা আমি পাই, তার অন্তত 70% আমি এই সংস্থার পেছনে ব্যয় করি আনন্দ সহকারে। আমি এতে তৃপ্তি পাই। এটাই আমার পরিবার, এটাই আমার আজকাল তৈরি করছে। আমি আজকে এই পুরস্কার বিতরণীকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা কিছু বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করবো, সেটা আমি পরে আসছি। আর কিছু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে আমরা এখানে পুরস্কৃত করবো। তো তাদেরকে আমি আগে ছেড়ে দিতে চাই, কেননা তারা রিহার্সালে যাবে, রেওয়াজের জন্য তৈরি হবে। আমি ডাকছি এক এক করে তাদের। সেই বলরাম সিং, গণেশ মুর্মু, সেই সঞ্জয় মুখী, ডক্টর প্রসেনজিৎ কর্মকার, শ্রীমতী রূপা সরকার, শ্রী অমলান রায়, এবার এর সম্পর্কে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে জানাই। শ্রীমতী রূপা সরকার, আপনার নাট্য জীবন শুরু হয়েছিল 1980 সাল থেকে। 2012 থেকে আপনি কালাবাদর, বায়নাটি, চাকবাদা মধু, সাজানো বাগান ইত্যাদিতে অভিনয় করেছেন। সংযুক্ত নাট্যকলা থেকে 2017 থেকে বর্তমান দিন পর্যন্ত আপনার যাত্রা। তার মধ্যে একটি গোপনের চরিত্র, ম্যাঙ্গা সৌদা, আহ্বান, এ মহাজীবন, আশাবাদী, হায়দ্রাবাদী যোগ্য উল্লেখযোগ্য। আপনার অভিনয়ের প্রতি আগ্রহ আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা চাই আপনার ব্যক্তিগত জীবন কালাগত যথাশক্তি শান্তিতে থাকবে, আপনার অভিনয় জীবন আরো সমৃদ্ধ হোক, সমাজ সংস্কৃত, সমাজ উপকৃত হোক। কবিতা ফাউন্ডেশন আপনাকে সম্মান জানাতে পেরে তারা নিজেরাই সম্মানিত। আমি এই পুরস্কারটি দেওয়ার জন্য আমাদের ধনঞ্জয় মাঝিরা থেকে পাঠাবো মঞ্চে। আপনি এসে তাকে তাদের পুষ্পস্তব, দেবিত্ব এবং উত্তরীয় চলে দেবেন। সেই ধনঞ্জয় মাঝি। আপনার করবেন উপায়
পর্যন্ত কারাবাদর বাইরে আগে 4 পাতার মতো সাজানো বাগান। সংযুক্ত নাট্যকলা কেন্দ্র 2017 থেকে বর্তমান দিন পর্যন্ত। তার মধ্যে একটি পুকুরে সেই চরিত্র ম্যাঙ্গাসোলা, আহ্বান, হেমা, জীবন, আশাবাদী, হ্যাডাকবাদী ইত্যাদি ইত্যাদি। বিজয় থিয়েটারেও আপনারা শো করেছেন, কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আপনারা শো করেছেন, শিশির মঞ্চ আপনাদের ডাকে আপনারা সাড়া দিয়েছিলেন, জামশেদপুর রবীন্দ্র ভবনে আপনারা শো করেছেন, বেঙ্গল ক্লাবে আপনারা গেছেন, রাঁচি বেকন ক্লাব এবং রমন্ডি ডিস্কোতেও আপনাদের অভিনয়ের পদার্পণ হয়েছে। মেদিনীপুরে টাউন হলেও আপনারা টাউনের হাউস পাউন্ডে আপনারা কৈলাস ফাউন্ডেশন নিজেও সমৃদ্ধ। আমি বলরামকে এই পুরস্কারটি দেওয়ার জন্য শোভেন দত্ত মহাশয়কে ডেকে পাঠাবো। আপনি প্লিজ মঞ্চে আসবেন শোভেন দা। একটি ব্যতিক্রমী মানুষ, একটি বহুমুখী প্রতিভার মানুষ, ঘাটশিলার গর্ব, পুরুলিয়ার গর্ব, আমাদের বাঙালি সমাজের গর্ব। একজন নিবেদিত প্রাণ শিক্ষক, একজন বিদ্যালয় প্রশাসক, অন্যদিকে আবার নাট্যপ্রেমী। ছোটবেলা থেকে আপনার যাত্রা করার যে তীব্র আকাঙ্ক্ষা তা পুরুলিয়ার জেলার প্রায় অনেকেই দেখেছেন, আমরাও দেখেছি কত ইচ্ছে। জ্বলছে চিতাবাড়ি মেশানায় 42-এর বিপ্লব, অভাগা সন্তান, মা রেখেছি মাইনে করে, বউরি মুখে পায়ে ধরে ইত্যাদি যাত্রাতে আপনাদের অনবদ্য অভিনয়ের কথা আজও রেস করে আমাদের নামে। 2017 সাল থেকে আপনার নাট্য জীবনের সূচনা। ঘাটশিলার খ্যাতনামা পরিচালক কৃষ্ণানন্দ চক্রবর্তী তত্ত্বাবধানে আপনার প্রথম অভিনয় মহাবিজ্ঞান নাটকে। বিশালী পুরস্কার প্রাপ্ত 2018 সালে অজিত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 4 ভাগানো থেকে আপনার অভিনয় দর্শকদের মন জয় করেছে। ঘাটশিলা সংযুক্ত নাট্যকলা কেন্দ্রের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে যুক্ত। আপনার কিছু নাটক লাভ হয়ে যাও, এ মহাজীবন, একটি পুকুরের শ্রেণী চরিত্র, ব্যাখ্যা, আহ্বান, আশাবাদী ইত্যাদি ইত্যাদি। অভিনয়ের বাইরে অনেক সাংস্কৃতিক কাজকর্মে, অনেক সামাজিক কাজকর্মে আপনার যে অবদান তা ঘাটশিলাবাসী চিরকাল মনে রাখবে। আমরা আপনাকে সম্মান জানাতে পেরে সম্মানিত। প্রসেনজিৎ কর্মকারকে পুরস্কারটি দেওয়ার জন্য আমি সিনিয়র আলতার বিশ্বাস মহাশয়কে দেখতে পাঠাবো। এবার সেই সঞ্জয় মুখী, আপনার যাত্রা শুরু। আপনি টেলিফিল্মও করেছেন, কিছু নির্দেশনাও করেছেন, মাদলের সঙ্গে যুক্ত ছিলেন আপনার দীর্ঘদিন ধরে। তাছাড়া আপনার নাটকের প্রতি যে আগ্রহ তা আমরা লক্ষ্য করেছি বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। সমস্ত চরিত্রে আপনি বড় সাবলীল। সঞ্জয় মুখীকে পুরস্কারটা দেওয়ার জন্য আমি গৌরব ট্রাস্টির অন্যতম সদস্য সত্যদা থেকে শ্রী সত্যরঞ্জন শেখ।
পুরস্কার প্রদান করা সেই অম্লান রায় নাটকের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে আলোর খেলাতে। অম্লান রায় রাজনীতি করা শুরু হয় 1978 সাল থেকে। নিজের রায় শুরু করেন 1984 সাল থেকে চাঁদ ভাঙা মতো প্রায় 67খানা স্টেজ পারফরমেন্স তৈরি করেছেন আদিবাসী যাত্রা এবং এক টানা সব সময়। কলকাতা গ্রুপের সঙ্গে নিয়মিত উত্তম মঞ্চে প্রায় 10টির মতো করে শো করেছে। কবিতা ফাউন্ডেশন আপনাকে সম্মান জানাতে আমরা সম্মানিত। অম্লানকে পুরস্কার থেকে দেওয়ার জন্য আমাদের সুশান্ত সিং মহাশয়কে দেওয়া হয়। সবাইকে ধরে করতালি প্লিজ। প্রথম আমাদের আর কিছু অনুষ্ঠান আছে, সেটা দেখুন। পরবর্তীকালে আরো আমরা 3 জন বিশিষ্ট ব্যক্তিত্ব পেলাম, যারা ঘাটশিলার মধ্যে অনেক কষ্ট করে আমরা খুঁজে পেয়েছি, তাদের কাছে কনসার্ট নিয়েছি। এই জন্য আমাদেরকে ঘাটতি হয়েছে অনেক, তাদেরকেও আমরা সম্মানিত করে নিজেরা সম্মানিত হব। আমি মাইকটা এবার অনলাইন করে দিচ্ছি। বসে দিন পরম্পরা আপনি আমার মঞ্চে আসবেন। এই যে পুরস্কারগুলো আপনারা পেলেন, এই যে 7 জনকে পুরস্কৃত করা হলো, হয়তো 7 জনকে বলতে যেতে পারলে অনেক ভালো হতো। আমি সবার পক্ষ থেকে অনুরোধ করবো আপনাদের দু কথা আপনার অনুভূতি সম্পর্কে দর্শকদের জানানো, আমাদেরকে জানানো। অনুদত্ত মহাশয়, সকলকে শুভ সন্ধ্যা। সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যে কয়েকজন আজকে এই মঞ্চে কলাকুশলীরা সম্মানিত হলেন তাদের পক্ষ থেকে কবিতা দত্ত ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যতটুকু জানি এবং অনন্ত যতটুকু এখানে বলেছেন কবিতা দত্ত ফাউন্ডেশন সম্পর্কে, এই ফাউন্ডেশন স্বনামধন্য শিক্ষিকা এবং শত কল্যাণ কর্মে কল্যাণী ম্যাডাম কবিতা দত্তের স্মৃতিতে প্রতিষ্ঠিত। ওনারা ৭০তম জন্মদিন পালন হচ্ছে এখানে। আজ সকাল থেকে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়েছে। সেই কবিতা দত্ত ফাউন্ডেশন মূলত শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন সামাজিক কর্মে যুক্ত। আমরা সকলেই জানি শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব মুক্তি ঘটায়। আমাদের প্রত্যেকটি মানুষের আজ সমাজের মধ্যে থেকে সমাজের উন্নতির জন্য, সমাজের মুক্তির জন্য, মুক্তি কিসের? শোষণ থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি, কুসংস্কার থেকে মুক্তি, এই মুক্তির জন্য লড়াই প্রত্যেকটা মানুষের দরকার। এবং কবিতা দত্ত ফাউন্ডেশনের মতো যে সংস্থাগুলো আজকে সমাজের বুকে কাজ করছে, সেই সংস্থাগুলোর পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের দরকার। আমি ধন্যবাদ জানাবো ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদ সংস্থাটি। আমি যতটুকু জানি এই সংস্থাও সাংস্কৃতিক এবং সামাজিক কাজকর্মের সাথে যুক্ত। বাস্তবিক পত্রিকাও এই সংস্থা পাবলিশ করে থাকে, মুদ্রণ করে থাকে, যার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সবচেয়ে বড় কথা, মহান কথাকার সাহিত্যকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি আজও এই সংস্থাটি বয়ে নিয়ে চলেছে। তার জন্য ঘাটশিলা বিভূতি স্মৃতি সংসদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানি কবিতা থেকে একটা লাইন তুলে নিয়ে আজ আপনাদের সামনে বলি, তো আপনারা কোরিলেট করতে পারবেন, বুঝতে পারবেন। কবি সুকান্ত বলেছেন, চলে যাও তো যতক্ষণ দেখে আছে প্রাণ, আজ প্রাণ করে সরাব পৃথিবীর জল যাও। এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ।
তারপর হব ইতিহাস। প্রত্যেকটা মানুষের উচিত আগামী প্রজন্মের জন্য কিছু করে যাওয়া, কিছু রেখে যাওয়া, তবে আগামী প্রজন্ম এই প্রজন্মকে মনে রাখবে এবং স্মৃতি বহন করে নিয়ে চলবে। আমি ধন্যবাদ জানাবো সংযুক্ত নাট্যকলা কেন্দ্র। আজকের দিনে মানুষ খুবই ব্যস্ত এবং শুনতে খারাপ লাগলেও আপনারা জানেন আজকের সমাজ, আজকের মানুষ হচ্ছে স্বার্থান্বিত মানুষ। নেছিলে তুমি, হেসেছিল সবে, কথাগুলো বোঝার চেষ্টা করো। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যখন এই বিশ্বে এসেছিলাম, ছোট বাচ্চা ছিলাম, আমরা প্রত্যেকটা বাচ্চায় কাঁদে আর সমস্ত মানুষ হাসে, কারণ একজন নবাগত অতিথির আগমন হয়। আমাদেরকে আমাদের জীবদ্দশায়, যার জীবন যতটুকু হোক না কেন, সেই জীবদ্দশার মধ্যে এমন কিছু করে যেতে হবে যেন আমার মরণে, আমাদের মরণে বিশ্ববাসী কাঁদবে, শুধুমাত্র আমি হাসবো, এই স্যাটিসফ্যাকশন নিয়ে যে আমি আমার সমাজের জন্য, আমার পরিবারের জন্য, আমার আপনজনদের জন্য কিছু করে যেতে পারলাম। এবং কবিতা দত্ত ফাউন্ডেশন সেই পথে এগিয়ে চলেছে, সেই পথে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকটি মানুষের উচিত এই সংস্থাগুলোর পাশে দাঁড়িয়ে সমাজের স্বার্থে এবং ইনডাইরেক্টলি মানুষের স্বার্থে, নিজেদের স্বার্থে এগিয়ে যাওয়া উচিত। আবার আমি আমার যে ৬-৭ জন কলাকুশলী আজকে সমর্থিত হয়েছেন তাদের সকলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আগামী দিনে আরো এগিয়ে যান এবং এই সমস্ত সমাজের মানুষকে আপনারা সম্বর্ধনা দিন, পুরস্কার দিন, কারণ পুরস্কার সম্বর্ধনা মানুষকে। আমার সকলকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কর্মকারকে অনেক অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। জ্ঞান ও প্রেরণার অমরধারা নিয়ে দিদি এসেছিলেন ছাত্রদের জীবনে। শুধু শিক্ষিকাই নয়, তিনি ছিলেন অনুপ্রেরণা। দেখে নিচ্ছি শ্রী প্রবাল বিশ্বাস দিদির এক ছাত্রকে। নিজের চোখে যেভাবে তিনি দেখেছিলেন দিদিকে, তারই আলোকপাত করবেন স্মৃতিচারণের মাধ্যমে। শ্রী প্রবাল বিশ্বাস। সবাইকে গুড ইভিনিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। আমি প্রবাল বিশ্বাস। আমি বর্তমানে এখানে আছি, কিন্তু আমি দিল্লিতে আমার নিজস্ব বাসস্থান আছে আর আমি চাকরি সূত্রে দিল্লিতে বিগত 15-20 বছর ধরে আছি। তো আমি আমার যে পড়াশোনার দিদিমণির সাথে যে একটা রিলেশন ছিল সেটা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে বলছি। দিদিমণি, আমি ক্লাস 7 স্কুলে আসি, তো তখন দিদিমণি আমাদেরকে ম্যাথমেটিক্স পড়াতেন। উনি কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স পড়াতেন। তো খুবই শান্ত স্বভাবের ছিলেন, কিন্তু ওনার এক বিশাল ব্যক্তিত্ব ছিল। উনি যখন কোথাও কোনো জিনিস ডিসক্রাইব করতেন খুবই ভালোভাবে বোঝাতেন আমাদেরকে। একজন মায়ের মতন আমাদের সাথে ব্যবহার ছিল ওনার। আর ওনার আরেকটা এই ছিল, উনি স্পোর্টসে খুব রুচিশীল ছিলেন, গানে খুব রুচিশীল ছিলেন এবং ওনার যত বড় ব্যক্তিত্ব ছিল তত বড় হৃদয় ছিল। আমার মনে আছে একবার আমার শরীর খারাপ হয়, মানে 9-এ তখন আমি পড়তাম। তো দিদিমণি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো দিদিমণি আমাকে খুব আদর করে অন্য বেঞ্চে বসিয়ে খুব ভালো করে যত্ন করে আমাকে আধা ঘন্টা বেশি সময় দেয় কি তুমি ভালো করে পড়ো, তুমি ব্রাইট স্টুডেন্ট, তুমি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। আর আমি সেই পরীক্ষায় খুব ভালো কাজ ফল করেছিলাম। আর আজকে আমরা যেভাবে যতটুকু নিয়ে আগে বেরোতে পেরেছি তাতে আমাদের সব শিক্ষক শিক্ষিকাদেরই যোগদান আছে এবং দিদিমণির এক বিশেষ যোগদান আছে। তাছাড়া আমি এখানে আসার পর লিড ফাউন্ডেশনের সাথে সংযুক্ত আছে। দিদিমণিকে আমি তখনও দেখেছি উনি নিজের শারীরিক অক্ষমতার ভেতরেও সবার সাথে গিয়ে আমার সাথে পিকনিক করা বা বাচ্চাদেরকে প্রোৎসাহন দেওয়া, সেই এক অদ্ভুত হাসি, তার মুখে এক তৃপ্তি থাকতো। উনি কোথাও যেতেন আমার সাথে, উনি একটা কোনো গেমসে পার্টিসিপেশন করতেন, কোনোদিন ওনার কোনো ক্লান্তি বা ওনার কোনো কষ্ট আমাদেরকে বুঝতে দেননি। তো আজকে আমরা খুবই সৌভাগ্যশীল কি অনুপ স্যার এত সুন্দর একটা সংস্থা বানিয়েছেন, যার মাধ্যমে উনি অনেক রকম চ্যারিটেবল কাজ করেন। অনেক স্কুলে পাখা দেন, আমাদের মেডিকেল ক্যাম্প হয় সেখানে উনি থাকেন, বস্ত্র দেওয়ার কাজে থাকেন, কোনোদিন উনি মানা করেন না কোনো কাজে।
তো দিদিমণি অনুপ্রেরণায় বা ওনার এক খুবই সুন্দর এক গেস্টার আছে, যাতে এত সুন্দর একটা মঞ্চ আজকে আমরা পেয়েছি, যেখানে এত বড় একটা কার্যক্রম উনি করতে পারছেন। এবং উনি বললেন উনি মহারাষ্ট্রতে অনেক বড় কার্যক্রম করছেন, অরফানদের জন্য স্কুলিং করছেন। তো আমি আন্তরিকভাবে ওনাকে অনেক অভিনন্দন জানাবো। এবং আমাদের যারা আরো এখানে স্টুডেন্ট আছে, আমার সহপাঠী আছে, তাদেরকে বলবো দিদিমণির অনুপ্রেরণা বা এই যে কবিতা ফাউন্ডেশন অনুপ্রেরণায় আমরা যেন নিজেদের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকের দিনে সিদ্ধান্ত নিই যে আমরাও সমাজের জন্য কিছু করতে পারি আগে। আর অনুদা, আপনার সাথে আমরা সবাই আছি, আপনার যখনই দরকার হবে আপনি আমাদেরকে বলবেন, পুরো দেশের স্কুল আপনার সাথে আছে। নমস্কার। কিন্তু আমার দিদিকে পেয়েছি পাড়ার দিদি হিসেবে, আবার সহকর্মী হিসেবে। ঠিক বড় দিদি যেমন প্রত্যেক মুহূর্তে কোনো ছোটখাটো দোষ ত্রুটি হলে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বকে টুকে সোজা করে দেয়, ঠিক সেইভাবে কিন্তু আমি নিজের বাস্তবিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে দিদিকে পেয়েছি। কবিতা মানুষের মনের কথা বলে, মানুষের জীবনের কথা বলে। এদিকে কবি কবিতা লেখেন, অন্যদিকে শ্রোতা কবিতা শোনেন। আর এখন আমাদের কবিতা পাঠ করবেন শ্রী সত্যরঞ্জন দত্ত মহাশয়। শ্রী সত্যরঞ্জন দত্ত। শুভ সন্ধ্যা। আজকের এই মঞ্চে কবিতা নয়, বিভূতিভূষণ সম্বন্ধে আমি আপনাদের কাছে কিছু প্রস্তুত করব, কিছু বলবো। আজকের ইংরেজি নববর্ষের সমস্ত দর্শক বৃন্দকে আমি আমার শুভকামনা জানাই। আপনারা সকলেই সুস্থ থাকুন, সুখে থাকুন, আনন্দিত থাকুন। আজ শ্রীমতী কবিতা দত্তের ৭০তম জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম। ওপরে অদৃশ্য সম্বন্ধে আমি একটু কম্পোজ করেছি, এটা আমি আপনাদের কাছে বলি। হাই রে কেমন করে যেন ছিল না তার একটুও সুখ, যেন তার কি বা ছিল প্রত্যাশা, হারিয়ে যায় সব আশা। দিনের পর দিন, মাসের পর মাস, পার হয়ে যায় 12 মাস, তার জীবনের নেই কোনো অর্থ, সবই ব্যর্থ। তবু মনের অদ্ভুত আশা, মনে বাঁধে বাসা। হাই রে আশা, যদি হতো তাহলে কি বা হতো, অপুর অর্থহীন স্বপ্ন শুধু লাঞ্ছনা পেত। সে বুঝে ওঠে যাবে, শেষ হয়ে যায় সবে, সবই নিঃসঙ্গ, সবই অনর্থ। এই জীবনের সে হলো না সার্থক। ধন্যবাদ। হ্যালো, এখন পুরস্কারের দ্বিতীয় পর্ব। আমরা ঘাটশিলার 3 জন মানুষকে তাদের শ্রেষ্ঠ ভূমিকার জন্য বেছে নিয়েছি সম্মানিত করার জন্য। তাদের সম্মানিত করতে পেরে আমরা গর্ববোধ করছি। এই অনুষ্ঠানটির দায়িত্বে থাকছেন আমাদের সংযুক্ত নাট্য কলা কেন্দ্রের চিফ পেট্রন শ্রী অনুপ দত্ত মহাশয়। নমস্কার। আমরা সমাজের 3 জন মানুষকে অনেক কষ্ট করে খুঁজে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এদের সমাজ গঠনে, মানব কল্যাণের কাজে, ছাত্রদের নৈতিক দায়িত্ব সম্পর্কে যে জ্ঞান তারা দিয়েছেন, যে সমাজকে দিয়েছেন, তার জন্য আমরা সবাই গর্বিত। প্রথমে ডাকছি আমি ঘাটশিলায় সমাজ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রশাসনের যে একজন বড় সংগঠক, যিনি একসময় হিন্দুস্তান কপার কোম্পানির জেনারেল সেক্রেটারি ছিলেন। কোম্পানি যখন এখানে বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়, সেই সময় তিনি তার ব্যক্তিগত প্রচেষ্টায় অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করে এই হিন্দুস্তান কপার কোম্পানিকে বাঁচিয়েছিলেন। কিছুদিন আগে যখন পর্যন্ত এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এক রক্তাক্ত সংঘর্ষ ছিল, সে সময় তিনি শুধু দীঘা চাপড়ি বলে গ্রামে, সেই গ্রামের মানুষকে ওখানে আটকে রাখতে পেরেছিলেন। মাস গেলে প্রায় 1000 লোকের অন্ন সংস্থার করে সে মানুষগুলোকে নিজের কর্মের পথে ঘুরে করতে পেরেছেন।
ঘাটশিলার সমাজ তাকে সবাই চেনে, তার ব্যক্তিত্ব, তার কর্মকুশলী সম্পর্কে আমরা সবাই অবগত। সেই মানুষটি আর কেউ নয়, আমাদের শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখার্জী মহাশয়। আসুন আমরা হাত তালিয়ে দেবীদাকে সম্বর্ধনা জানাই। দেবীদা আপনি প্লিজ মঞ্চে আসুন। দেবীদাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য আমি আমাদের এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, অন্যতম আমাদের সমর্থক এবং আপদে বিপদে সবসময় আমাদের দাঁড়িয়ে থাকেন ইডি সাহেব, যিনি আজকে আসতে পারেনি, আমাদের ওম ভাই, আমাদের বীরেন সিদ্ধজি, যারা সবসময় আমাদের, তাদের জন্য আমি আমাদের মঞ্চে থাকবো। আপনারা স্যার প্লিজ মঞ্চে সেই ওম প্রকাশজি, সেই বীরেন সিদ্ধজি প্লিজ মঞ্চে আসুন স্যার। नाटक नहीं हो पुरस्कार दे रहे हैं, नाटक बहुत बाकी है अभी। आप बोले थे मारने पर मुझे मारते मुझे, तब भी देखो अल्लाह अच्छा होता है। देखो अभी फंसना जा बीच में, ठीक है। প্রথমে সংস্থার পক্ষ থেকে বীরেন সিংহজি এবং ওম প্রকাশ থেকে, ওম প্রকাশ জি এবং শ্রী বীরেন সিংহজি। এবার আপনি একটু মঞ্চে থাকবেন। ওম প্রকাশ জি আপনার जयंती के अवसर पर आज के इस कार्यक्रम में उपस्थित इस विभूति संस्कृति संसद के ट्रस्ट के अध्यक्ष देवीदा, নিজের চাষ কিভাবে করতে হয় তার জ্ঞান আহরণ করেন। গোটা ঝাড়খণ্ড রাজ্যের চাষিদের ফ্রি অফ কস্ট তাদেরকে ট্রেনিং দেন। এক একটা ব্যাচে 100 জন, 115 জন আসে, 15 দিন তাদের খাওয়া দাওয়ার জন্য একটা পয়সা লাগে না। সেই চাষিরা আজকে পটল বিক্রি করে শুধু বছরে 2 লক্ষ টাকা রোজগার করে। এই পাশে আপনাদের আছে সাগরী গ্রামে, চলুন আমরা সেই আনন্দযোগে ওনাদের হাত বাড়াই। শুধু তাই নয়, উনি অফগান বাচ্চাদের, যাদের বাড়িতে কেউ নেই, তার অধিকাংশ কথা ওখানে নিবেদন দিয়ে বেরিয়ে ফুল দিয়ে आज এই সময়ে বিভূতি স্মৃতি মঞ্চে উপস্থিত সকল গুণীজন এবং গুরুজনদের প্রতি আমার বিনম্র প্রণাম এবং সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। তার প্রতি শ্রদ্ধা করে জানানো। শেষ পর্যন্ত আমরা সেটা পেরেছিলাম। একজন শিক্ষিকা ম্যাডাম, আপনি একজন আদর্শ শিক্ষিকা। এই কারণেই আপনার ব্যক্তিত্ব, আপনার ন্যায়পরণতা, আপনার সততা, আপনাকে সম্মান জানাতে পেরে সত্যি তারা সম্মানিত, গর্বিত, আনন্দিত। এই সময়ে এই ধরনের শিক্ষক শিক্ষিকার প্রয়োজন আছে। বীরেন্দ্রকে আমি অনুরোধ করবো, সবাই একটু কষ্ট করে দেখুন। দেবীরা মেমোরিয়ালটা তৈরি করার হাতে, দেবীরা মেমোরিয়ালটা তৈরি করার হাতে। ওম ভাই ওনাকে গিফটটা করে দিন। আমি বীরেন্দ্রকে খুব সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য অনুরোধ করবো। আমার কাছে একটা প্রেরণাস্রোত। শিক্ষা সংস্কৃতিকে যেভাবে বাঁচিয়ে রেখেছেন অনুভব বুঝেছেন আর আমাকে আজকে তিনি এই সম্মান দিয়েছেন। এত
শুধু আমার বলার পরেই আমাদের নাটক শুরু করবো। আমি নাটক সম্বন্ধে দু চারটি কথা বলবো। আমাদের নাটকের প্রথম আরম্ভ হলো 2016 থেকে আজ 2025, আমরা প্রায় 9 বছর এই নাট্য চর্চাকে বাঁচিয়ে রেখেছি। একটা সময় আমাদের নাটকে কোনো লোকই পাওয়া যেত না, আজকে আমাদের কাছে 34 জন মেম্বার আছেন, নাট্য সদস্য আছেন, তার মধ্যে ছোটো বড় অনেকে রয়েছে। যাই হোক, আজকের নাটক দ্রব্যগুণ লিও টলস্টয়ের লেখা, অশোক মুখোপাধ্যায়ের নাট্যরূপ এবং নির্দেশনায় রয়েছেন সুজন সরকার। আপনাদের আমার ব্যক্তিগতভাবে একান্ত অনুরোধ, নাটক চলাকালীন কোনো রকম মোবাইল বা ফটো নেওয়ার চেষ্টা করবেন না। তাতে আমরা প্রফেশনাল তো কেউই নয়, অ্যামেচার অভিনেতাদের মোবাইল চালালে খুবই অসুবিধা হয়। আমাদের নাটকের কিছু দৃশ্য আছে যেখানে স্ট্যাচুটারি ওয়ার্নিং, ধূম্রপান বা মদ পান একেবারে নিষিদ্ধ, কিন্তু নাটকের স্বার্থে আমাদের সেগুলো রাখতে হয়েছে। এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনারা নাটক উপভোগ করুন। ধন্যবাদ। তবু
কি বলে কি বললে বলে চীন চীন জানি না পাকিস্তানও জানি না শুধু বাংলা জানি জয় বাংলা বলে মাটিতে শটান ছুঁয়ে পড়লো বাস অজ্ঞান আরে না না তা বলে কি আজও আমার মাকনা কেরাচিন না নিয়েছে জয় বাংলা বলে ছুঁয়ে পড়বে হ্যাঁ আমার মাকনা তেমন ছেলে নয় গো তুই শুধু শুধু প্রতিনিন্দে করিস হ্যাঁ তুই শুধু শুধু প্রতিনিন্দে করিস এই তো একটু আগে ঘুম পড়লো বলি কারখানা খেয়ে বেরিয়ে বাজার যাবে কেনাকাটা করে কতটা পর হেঁটে তবে না ঘরে আসবে হ্যাঁ তুই দেখ দেখ এবো তুই মুখটা বাড়িয়ে একটু দেখ ওই রাখাল অনিলের বাবা আর ওই ডাকমাতা বিহারিটা ফিরেছে নাকি তুই একটু দেখ না দেখ আর একটা আলো দে না বলছি তো দে এই দে না শুধু কেনে মর ঘরে যা সে তুমি বলার আগে আমি খোঁজ নিয়েছি হ্যাঁ তুমি বলার আগে আমি খোঁজ নিয়েছি সবাই ঘরে ফিরেছে আসেনি শুধু তোমার গুণধর ছেলে আর ওই বোর্ডের মাথায় ঘনঘর মিস্ত্রি ওই ঘনঘর মিস্ত্রি আরে ও তো একটা মহা শয়তান লোক কিছুদিন ধরে দেখছি আমার পাকনার ঘাড়ে ঘুরঘুর করছে আরে ওই তো সেবারে পাকনাকে পুষলে ওই সুরিখানায় নিয়ে গেছিল নইলে আমার পাকনা তেমন ছেলে নয় গো কথা শুনে আমি মরে যাই অন্তত আমার চুরিয়ে গেল আজ কানা হলো তো কাল দেখো রামলা পরশু ওটা বিহারি এরাই সব তোমার এই নাবালক ছেলে হাত ধরে নিয়ে যাচ্ছে সুরিখানায় আর তোমার ছেলেও পেছনে সুর করে গিয়ে ঢুকছে সুরিখানায় ভোর থেকে রাত পর্যন্ত মুখে রক্ত তুলে কাটো বদলে কি করে হ্যাঁ বদলে কি করে আর সেই সময় কিছু বললে চর্চা কর দেখো আমার কে এসেছে যাও দেখো কে গো ভেতরে এসো মুখটা একবার দেখি ও অন্ধকারে তো মুখটাও দেখতে পারবো না কে গো আমি কমল রক্ষুড়ি এই তরলা ওই পাড়ার মাতব্বর আছে হ্যাঁ পাড়ার মাতব্বর বলি আলো দিয়ে আলো ও কেরা চিন্তু আবার ঘরে নেই বলি পবন ভিতরে এসো ভালো আছো রক্ষুড়ি ভালো আছো ভালো আছি বসো না এই বসার সময় নেই অনেক ব্যস্ত বুঝলে অনেক কাজ আছে এই ব্যক্তিটি আমার খুব চেনা আর তারটুকু এই তোমাদের এখানে থাকবে আমার প্রত্যাধিবাদন গ্রহণ করুন ও কি কথা বলছো পবন যখন তখন লগিনে বললেই হলো থাকবো হ্যাঁ গত বুধবারও তুমি এই কাণ্ডটাই করেছিলে বলি আপনি খেতে ঠাঁই নাই সংকটকে ডাকে কেন হ্যাঁ কেন তোমার ঘরে নিয়ে যাও না হ্যাঁ বলি তোমার ঘরে নিয়ে যাও না মেয়ে দিয়ে তো পুরোপুরি বেশ নিশ্চিন্তে আছো ওই মেয়ে জামাই তো এসে পড়েছে গো খুড়ি নতুন জামাই তা নইলে কি আর তোমাদের মানে একটু সবাইকে ভাগ করে নিতে হবে তো হ্যাঁ এটা তো সামাজিক দায়িত্ব তাই নয় কি তো সবারই দায় সবারই দায় ভাই কিসের দায় না বলি কিসের দায় যে সবাইকে করতে হবে ছাড়া ঘরের মানুষই তো
ঠিকই বলেছেন। ওই দেখো আমিও এলাম, আলো এলো। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। খুব সুন্দর। এবার তুমিও ঘর আলো করে এসে বসো। এই আমার আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন। এই বলছিলাম কি, এই এখন একটু কিছু খেলে টেলে বেশ ভালো হতো। এই কি রকম, হ্যাঁ? এই কি লোক? এখনো বসেনি, বলে নাকি খেতে দাও। অপমান করো। তুমি কারে নিয়ে এলে, হ্যাঁ? কারে নিয়ে এলে? হ্যাঁ? বলি, যা না, যা। ওরে জন্য দুখানা রুটি নিয়ে আয়। হ্যাঁ, যা। ওর জন্য দুখানা রুটি নিয়ে আয়। দেখলাম, বাচ্চার মুখটা কেমন শুকিয়ে গেছে। বলি, যা, যা। ওর জন্য দুখানা রুটি আয়। যা, যা। দিদিমণি, দুটো নয়, চারটে, চারটে আনবে, চারটে আনবে। আরে বাবা, আমি রেল কোম্পানিতে ছিলাম, আমার একটা 25-এর আছে। হ্যাঁ, আমি যেখানে সেখানে তো আর খাবার চাইতে পারি না। তবে নিজের লোকের কথা আলাদা। চাকরি নেই তো, খাবার তো চাইতেই হবে। দিদিমণি, আমার আন্তরিক প্রশংসা গ্রহণ করুন। এই এই দিদিমণি, চাকরি আছে তো? আমাদের মাখন চন্দর গেল কোথায়? আরে কারখানার মতো কখন পড়ে গেছে, হ্যাঁ? কি জানি বাবা, বলে তো গেল কারখানা থেকে বেরিয়ে বাজার যাবে, কিছু কেনাকাটা করবে। ঘরে কেরাসিন তেল নেই এক ফোঁটা, নুন নেই, ডাল নেই, তো তার তো কোনো চিহ্নই নেই। কি জানি কিছু একটা হলো কিনা। হবে আবার কি? না, ভালো কিছু তো হবে না। হ্যাঁ, ভালো কিছু তো হবে না, যা হবে খারাপই হবে। ঘর থেকে বেরোলে তো ঘরের কথা খুশি থাকে। বেমশাই বিয়ে হয়তো বড্ড মুখ চলে, বউ তোর বড্ড মুখ চলে। বলি, ওই মেয়েরা হলো গিয়ে ওই খেটে নিচ্ছে। আমার ছেলে একলা একলা এত কথা দরকার ছিল না। হ্যাঁ, কিন্তু গেছে তো ওই বলধর মিস্ত্রির সঙ্গে। জানি না হবে কি হবে না। আমার ক্ষুধায় একটু উদর। হ্যাঁ, তা তুমি কি মজদুর কারখানায় কাজ করতে? আগে না, আমি রেলের ড্রাইভার ছিলাম। তাই নাকি? তা তুমি কত মাইনে পেতে বাবা? মাইনে আমি ভালোই পেতুম। ওই 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 12,000, 14,000 টাকা পেতুম। হ্যাঁ, বেশ 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 ভালোই পেতু। সেটা অনেক টাকা বাবা। আমার মাথাটা সারা মাস হাড় ভাঙা খেটেও ঘরে 4-5 হাজার টাকা করতে পারে না। ও, তা তোমার এরকম হাল হলো কি করে বাবা? আর চাকরি গেল ধর্মঘটে, হাল বেহাল হয়ে গেল। আরে বাবা, চুরি ছিনতাই করতে না পারলে তো আর বাঁচা যায় না। হ্যাঁ, ওই চুরি ছিনতাই করতে গিয়েই মামাদের হাতে ধরা পড়লাম। ব্যাস হয়ে গেল 6 মাস, 6 মাস, 6 মাস জেল। জেল থেকে বেরিয়ে এখন আমি একেবারে বেকার। কালকে কলকাতায় যাব কাজের খোঁজে। হ্যাঁ, দেখি কিছু জোটে কিনা। এখনো তো তেনার দেখা নেই, বুঝলে? আজ আর আমার রক্ষে নেই। হ্যাঁ, আজ আর আমার রক্ষে নেই। দিদিমণি,
আমার আমার সশ্রদ্ধ প্রশংসা গ্রহণ করুন। যা এখন একটু পান করবো। একজন প্রাপ্ত বয়স্ক মহিলা পাশে আছেন, এই তাই বলে একটু অন্তরে যাচ্ছি। হ্যাঁ, অন্তরে আরেকটু চা খাও বাবা, হ্যাঁ, আরেকটু চা খাও। আরেকটু চা, আরেকটু চা। হে খাবো 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 খাবো, খাই 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 খাই। ও কি জানি আবার কবে খেতে পাবো। কাল কলকাতায় যাবো, ভাড়ায় না কে দেবে? ওই বোধহয় আমার মাখনা এলো, হ্যাঁ, হ্যাঁ, ওই বোধহয় আমার মাখনা এলো। ঠিক চায়ের সময় কাটেই এসছে। ও মাখনা এলে একটু চা এনেছিস তো? আর চা, সঙ্গে অনার মিস্ত্রি। কার বলছে? এখন যদি চা দিই না, এই গরম সব মাথায় ঢেলে দিবে, বুঝলে? চা কিন্তু কারণে কেস এবং এই কেস 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 মানে তো চুল। হ্যাঁ, চুল চুল। তার মানে কারো মাথায় চুল নেই? চুল নেই এই সব দেখো নাকি? না 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 না, ওটা কেস হবে না, কেস হবে না। হ্যাঁ, কেস হবে না। ওটা হবে ক্লেশ। ক্লেশ মান রয়েছে প্রচুর, কিন্তু কারণে ক্লেশ। বোতাম তুমি আমাকে চা দেবে, চা তুমি আমাকে চা দেবে, বোতাম চা তুমি আমাকে চা দেবে, আর আমি তোমাকে বাংলা দেবো, বাংলা। তুমি আমাকে চা দেবে আর আমি তোমাকে তোদের বাসনপত্রের র্যাকটা থেকে সারা ধোঁয়া বেরোচ্ছে কেন? আরে কি সালা ব্যাটা নাকি? এই ধোঁয়া বেরোচ্ছে, কি সালা ধোঁয়া বেরোচ্ছে?
से सबसे कीमती चीज है वो था, सबसे कीमती चीज वो पैसा से नहीं मिलता, वो सिर्फ पानी से मिलता, सिर्फ पानी से मिलता। जितना गिरता उतना तो, जितना गिरता उतना तो, जितना খাও 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 লজ্জা দিতে খাও ধরো ধরো আরে ধরো খাবার আগে কিন্তু একবার বলবে জয় বাংলা। এই ভালো না এই তোমাকে তুমি করে এই দাঁড়া 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 এই তোমারটা না এই তোমারটা কই তুই আন্তরিক প্রশংসা গ্রহণ করুন। मारे ये तो साला झानू मारा है, ये तो पाका मारा बेस बेस खा साला दिव्य खा ये मार ये तो साला माचे में तो खाए नहीं ओके हाँ अरे किधर जाओ 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 जाओ
দানি খাওনি না আজ খেতে মনে হচ্ছে নারী জাতির উপর কোন বিগ্রহ না মানে ওই বিগ্রহ আমি সহ্য করব না। মাথা আমার লোহার চাটু হয়ে গেছে, ওতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর যদি হতো তবু নারী জাতির উপর কোনো অনুগ্রহ না মানে ওই নিগ্রহ আমি সহ্য করব না। তাহলে তো অত্যাচারটা বাবা এবার তোমার উপরেই হবে। হ্যাঁ, তোমার উপরেই হবে। একটু পরে বুঝতে পারবে না যে পায়ের উপরে দাঁড়িয়েছ নাকি মাথার উপরে। আরে বেশ তো বেশ 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 মারো 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 আজও মা বলছি না মারো। সত্যি যদি একটা মারি খুঁজে পাওয়া যাবে না তোকে। আরে বাবা এসে মারো না, বুঝে আনার দায়িত্ব আমার। কই এসো এসে তো আজব চিড়িয়া। এই বাবা আপনি তো আজব চিড়িয়া। বলে কিনা মারো। আরে সত্যি যদি একটা মার ছাড়ি আমি, তুই থাকবিটা কোথায়? তুই থাকবিটা কোথায়? আরে নারী জাতির উপর দেখছি তোমার বেজায় দরদ। হে নারী প্রেমিক। আমি নারী প্রেমিক না, আমি নারী প্রেমিক না। আমি নারীদের দাবি নিয়ে লড়ছি, লড়বো লড়ছি লড়বো। তলা যা 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 লক্ষ্মীর পাটে গিয়ে পুজো দেখা যা, পুজো দেখা। এই লোকটার জন্য তুই আর বুঝে নিলে বুঝলে না, একেবারে কাঁঠাল বাগান। হ্যাঁ ওই তো শিখেছো, হ্যাঁ ওইটুকুই তো পারবে। আমি সারাদিন তোমার সংসারে জল টানবো আর তুমি ঘরে পানি। ও হয়েছে হয়েছে বাবা, হয়েছে হয়েছে। আরে তুই কন্যা কি হয়েছে? চুপ কর চুপ কর, এই চুপ কর। মামার তলা মানে এই তো মানে মানে ওই মানে বৌমা মাছ, এই তলা বৌমা মাছ। চুপ কর চুপ কর চুপ কর। আরে মানুষ একটু বুদ্ধি আলাদা করবো না বল। এই সারাদিন খাটবে খুঁটবে, একটু বুদ্ধি আলাদা করবো না। ছিচকানি কি হলো? বল বল বল। আরে লজ্জা পেয়েছে। ধর ধর ধর, আমি তো দিচ্ছি। ধর 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 ধর। আর এই কোথায় রাখলাম? এই বলাদা এই কোথায় রাখলাম? এই মনে এই নে পুরো 900 টাকা আছে, 900 টাকা। ধর ধর। মাত্র 900 টাকা?
খারাপ আমায় ভাবি, আমি ততটা খারাপ নই রে তলা, আমি ততটা খারাপ নই। হ্যাঁ, তবে তবে ওই হীরাশিলটা না, হীরাশিলটা আজ পারি। হ্যাঁ, তবে কার পাক্কা এনে দেবো। হ্যাঁ, কার পাক্কা এনে দেবো, ওগুলা কি কেরাচিন তেল পেলে না, আলো পেলে, আর হেরিকেন চেও না কিন্তু, হ্যাঁ হেরিকেন চেও না। আর আমি বাচ্চা নির্ভীক রাখতে বলেছিলাম যে সেটা কোথায়? ও হবে হবে, সব হবে। তোরা তোরা নিয়েছিলাম না, সত্যি সব বিষয়ে কত তাড়াহুড়ো। আরে হবে হবে, সব হবে। আর আর শান্তিতে বসে একটু মাল মেরে তো, একটু মাল মেরে দিই। তাছাড়া আজকে ভদ্রলোকটাও আছে, অমন পুরো লোক। আর একটু শান্তিতে বসে মাল মেরে দিই। কাল যা যা যা, তুই ভুতুরে যা, তুই যা যা যা, ভুতুরে যা, ভুতুরে যা, একটু মাল মেরে দে। তুমি এসো তো। না ধরো ধরো ধরো, আমাকে বলছে এসো এসো, ধরো আপনি খান। আরে আর আপনি তো হবে না, তবে তো মঙ্গল হোক। সবাই বাংলা। হালটা তো খুব সরেস বাবা, আজব মা, কিন্তু তৈরি মাল, তৈরি মাল। বাহ বাহ, চমৎকার চমৎকার, তৈরি মাল। আরে এই কোটি বাকি চমৎকার। বাহ 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 বাহ, মানিয়ে মানিয়ে, খুব ভালো মানিয়ে। এটা রেলের কোট তাই না? বাহ বাহ, একেবারে ড্রাইভার সাহেব, পুরো ড্রাইভার সাহেব। এরকম এরকম যদি আমার একটা কোট থাকতো না, তাহলে তাহলে আমিও নারী জাতিকে খুব প্যার করতাম। আর নারী জাতি আমাকে। ঠিক বলেছি তো, হ্যাঁ ঠিক বলেছি তো না? ফুটফাট করে কথা বলো না তো হবে না। হ্যাঁ, ওরকম ফুটফাট করে কথা বলো না। এ তোমার চিরকালের লোক। বলি, ওই লোকটার সম্বন্ধে তুমি কি জানো? হ্যাঁ, ওই লোকটার সম্বন্ধে তুমি কি জানো? যে ওকে নিয়ে মস্করা করছো? ছেড়ে দিন ম্যাডাম, ছেড়ে দিন। আরে অশিক্ষা লোক শিখিয়ে ডুবে আছে। হ্যাঁ, ছেড়ে দিন। আরে এই তো তোরা আসার আগে ও কত বোঝাচ্ছিল। হ্যাঁ, এই মদ খেলে কি করে মানুষের সর্বনাশ হয়, আর এই মদের জন্য তো জেলেও গেছে। হ্যাঁ, কেন কেন এই জেলে কেন? পরের দ্রব্য বলিয়া কহিয়া অপহরণ করিবার জন্য। হ্যাঁ, পরের দ্রব্য বলিয়া কহিয়া অপহরণ করিবার জন্য। হ্যাঁ, রাইট চলছে। হ্যাঁ, রাইট চলছে। বন্ধুগণ, খেতে পাই না, তিনজনে মিলে একটা লোককে গুলির মধ্যে ধরেছি। হ্যাঁ হ্যাঁ, কি এত ছাড় 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 বলছি।
পাশেই ছিল, এসে ধরলো বামাল। হ্যাঁ, সোজা ফাটা তিনজনের 6 মাস করে হয়ে যাচ্ছে। আর টাকাটা নিয়ে নিল। লিচয় লেবে না, মামার আবার টাকা লেবে না। ওকে জিজ্ঞেস করলো চুরি করেছে। আমি বললাম না, চোরে চুরি করে, আমি করেছি পার্টির জন্য। হ্যাঁ, পার্টির জন্য। আসলে তো চুরি করেছি ওই বোতলের জন্য। হুজুর কিছুই বুঝলে না, কিছুই বুঝলে না। তিনজনকে সোজা ফাটাক 6 মাসের হয়ে গেল। জেল খাটা আসামি। নারী জাতির জেল খাটা প্রেমিক। ও কি কথা বলছি? হ্যাঁ, ও কি কথা বলছি? পরীক্ষা লাগছে না বললে। কোথায় চিরিকসান নেই তো বোঝা, কোথায় চিরিকসান নেই তো বোঝা, যেন না করেছি যে আজ এতই বেশি পার। তুমি তোমার বউ কেমন লাগলো? হ্যাঁ, কেমন লাগলো? চমৎকার বউ, চমৎকার। হ্যাঁ, কেউ যদি রানীর সঙ্গে আমার বিয়ে দিতে চায় না, আমি করবো না। হ্যাঁ, আমি করবো না। চমৎকার বউ, আমার চমৎকার বউ। তুমিও নারী জাতির প্রেমিক মাখো। এটাই চলে গেলে বাবা, এটাই চলে গেলে। তবে 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 আমিও নারী জাতির প্রেমিক। বাহ 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 বাহ, একেই বলে পুতুলের ক্ষমতা। হ্যাঁ, এই একেই বলে পুতুলের ক্ষমতা। কিছুক্ষণ আগে মনটা ছিল ভার ভার, দুনিয়াটা অন্ধকার। আর এখন চারিদিকে আলো, হাসি, গান করেছি যে আর আকন্ঠ। বেশ কারণ করেছি যে আকন্ঠ পায়। কারণ করেছি যে আকন্ঠ।
মাথাটা আমার লাল দাগ করবেই, একদম লাল দাগ করবে। এ বাবা গো, ওমা, কি হলো? ওমা, কি হয়েছে? মাথাটা যেন মনে হচ্ছে একবারে দর্শনী পাথর। ও বাবারে, না না, আর এসব নয়, আর এসব নয়। শরীরটাকে বড্ড ইয়ে করে দেয় রে, বড্ড ইয়ে করে দেয়। বারবার বাবুল করা সত্ত্বেও তো এই ছাই পাঁচগুলোকে দিবে, হ্যাঁ? তোমার সাথে না হাত পারা যায় না, হ্যাঁ, হাত পারা যায় না। যাই। কালকের অতিথিটা কোথায়? চলে গেছে নাকি? কে জানে, চলে গেছে বোধহয়। ওই কাল রাতে ওই হলাদার চলে যাওয়ার পরে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কাঁদলো। মুখে কেঁদে বললো যে মদ খেয়ে সে নাকি একটা পাপ কাজ করেছে, আর আরো একটা পাপ কাজ করা নাকি তার বাকি আছে। এসব ভুলে চলে আমি এখানে শুয়ে পড়লাম, আর ও এখানে শুয়ে পড়লো। তারপরে আর জানি না বাবু কোথায় গিয়েছে, চলে গেছে বোধহয়। যাক, গেছে, বাঁচা গেছে, হ্যাঁ। কোনগুলো এই ঝামেলা, মাথা যাই বলবে তাই করতে হবে সবাইকে নাকি? আচ্ছা যাই, তা তুমি এই ডিউটিতে যাবে তো? আরে না না, আমার আর সময় নেই। তুই ওই টিফিন বাক্সতে করে দে আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওমা, কি হলো? হ্যাঁ? কি হলো? আরে বাবা, কাল রাত্রে যে তুমি জিনিসপত্রগুলো বাজার থেকে কিনে এনেছিলে, হ্যাঁ। সেগুলো তো এখানে রাখা ছিল। হ্যাঁ। তুমি তো সরিয়ে রেখেছো নাকি? আমি কাল রাতে আমাকে সরাই তার নাকি আমি সরিয়ে রাখবো? তুই তুলে রাখিস না? না রে বাবা, না, আমি কেন তুলে রাখবো বলো তো? আমি কেন করবো? দাও একটু দাও। মা, বাবা, মা গো, মা, কি হলো? হ্যাঁ, ওটা কি হলো? আরে বাবা, কাল রাত্রি যে বাজার করে জিনিসপত্রগুলো আনলো, সেগুলো কি তুমি কোথাও তুলে রেখেছো? আমি তো কিছুই জানি না। তোরা কোথায় কি রাখলি? আমি তো কিছুই দেখিনি। আরে বাবা, কাল রাত্রি যে বাজার করে জিনিসপত্রগুলো আনলো, সেই জিনিসপত্রগুলো তুমি চৌকিটার উপরে রেখেছিল, হ্যাঁ, আর খোলে তো রেখেছিল। হ্যাঁ, তুই এখানে রেখেছিস? হ্যাঁ, এখানে রেখেছিস। মনে পড়েছে। মনে পড়ে হবেটা কি? জানো কোথায় সব? ও মা, এ কি কাণ্ড গো? এ কি ভুতুড়ে কাণ্ড? বলি, ঠোঙাগুলো তো আর উড়ে গেল না? দেখ, তোরা ভালো করে দেখ। চৌকির ওখানে পড়ে আছে নাকি, তোরা ভালো করে দেখ। হ্যাঁ, দেখ, আমি দিচ্ছি। ভালো করে দেখ, ভালো করে দেখ। দেখো না, ভালো করে দেখ। আরে চৌকিটিতে কি করছিস? আরে এত বেলা হয়ে গেল, কাজে যাবি না? আরে হ্যাঁ যাবো, এদিকে দেখো না, এক কাণ্ড। কাল রাত্রে যা বাজার করে এনেছিলাম, সব রেখেছিলাম এই চৌকির এইখানে। আর সকালে উঠে দেখি সব হাফিস। এ কি? হ্যাঁ গো বাবা, দাদা, জানো কাল রাত্রে এই বাজার করে সব জিনিসপত্রগুলো কিনে আমাকে দিল। আমি সব জিনিসপত্র এই চৌকিটার উপরে রাখলাম। এখন সকালে উঠে দেখি জিনিসও নেই, আর থলেটাও নেই। থলে? হ্যাঁ। থলে মানে ওই প্লাস্টিকের থলে? আর এটা যে থলে তুই তার ঘরে নিয়ে যা? আরে হ্যাঁ, আর কটা থলে আছে আমার। এখন তো মনে হচ্ছে কাল রাতে ওই লোকটিরই কাজ। লোক? কোন লোক? আরে অত শত জানি না। কাল রাত্রে বাড়ি এসে শুনলাম পবন ঘুরলো, রাতের মতো এখানে থাকবে, সকালবেলায় চলে যাবে। তাই যাওয়ার সময় যেরকম বাঁশ দিয়ে যাবে, তা কে জানতো? হ্যাঁ, সে জানতো। লোকটা দেখতে কেমন জানতো? কেমন আমার হবে, যেমন সবাই হয় তেমনি দেখতে, পাকানো চেহারা, কানে খোঁচা দাড়ি। হ্যাঁ, আর গায়ে একটা পুরনো রেলের কোট, পুরনো পেয়েছিলে। রেলের কোট? আরে কোন ওকে আমি দেখেছি। ওই মুখ ওই ঘুরলো ওই ঘুরে। আরে কোন দাঁড়া, ছুটি না ছুটি না। আরে এই
কি ধরেছেন? আমি বলছিলাম যে এই দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা এমনিতে ভালো, দিব্যি আছে, কিন্তু কিন্তু যে ওই বোতলের দ্রব্যটি পেটে পড়ল, অমনি ব্যাস তার শরীরে শুরু হয় চুলকানি, তারপরে শুরু করে তার হাত, তখন হাতের কাছে যা পাবে সেগুলোকে নিয়ে সে পিঠ কাটতে দেয়। কিন্তু আমি সত্যি বলছি, আমি বেকার মজুর, আমি সত্যি রেলের ড্রাইভার ছিলাম, আমি সত্যি কলকাতায় যাচ্ছি কাজের খোঁজে। তবে এটা আমি মানতে পারবো না যে আমি চোর। আমি মানতে পারবো না যে এটা আমি চোর। আহারে পণ্ডিত মশাই, একটা প্রচন্ড মার দিয়ে কোমর গুলোটাকে নিয়ে গেল, তারপরে থানা। তোমাদের যা ইচ্ছে এটা তাই করো, তুমি তাই করো। তবুও আমি মানবো না যে আমি চোর। আসলে কি জানো তো, ওই খালি পেটে দ্রব্যগুণ আমার সহ্য হয় না। তখন কেউ যেন আমার শরীরের উপর ভর করে বসে। আসলে চুরি চিন্তায় করতে পারি না, তাই খালি পেটেই থাকি। আর দ্রব্যগুণের ফলে আবার চোর হয়ে যায়। কিন্তু তবুও আমি মানবো না যে আমি চোর। এমনিতে মানবে না, ধোলায় পড়লে আপসে মানবে। আমাদের জিনিসপত্র তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, ওকে পেরে কি লাভ বলো? ওকে ছেড়ে দাও না, ছেড়ে দাও, ওকে যেতে দাও। হ্যাঁ, ওকে ছেড়ে দাও না, ছেড়ে দাও, যেতে দাও। বাবা, তুমি কি বলছো? ছেড়ে দেবো? ওকে ছেড়ে দে। লোকটা খারাপ মানুষ নয়, ওকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে। মা, শেষ পর্যন্ত তোমরা দুজনেই ওর ওকালতি করছো। হ্যাঁ, ছেড়ে দে বাবা, ওকে ছেড়ে দে। মহাশয়, আমি জানি যে তোমার অবস্থা ওই ফুটো গরিব থেকেও খারাপ। তবু তুমি যেটা করেছো খুব খারাপ করেছো। হ্যাঁ, খুব খারাপ করেছো। তখন পুরো পাড়ার মানি লোক, তার কাছে নানান ইউনিয়নের লোকজন আছে, আর তুমি তো তার মাথায় হেড ফেলেছো। অন্য কেউ যদি হতো না, আমি একেবারে কি কাঁঠাল পাকাতাম। হ্যাঁ, বলে দিচ্ছি। তবে যাও। আমি তোমাকে ছেড়েই দিলাম। যাও। রে তরলা, তুই আমায় ছেড়ে দেওয়া শেখাবে? কিরে মাখন, চোরকে ছাড়লে এ ঠিক হবে না, এ আজকাল দেওয়া হয়। ঠিক বলেছে। আরে যাও, তুমি আর আমাকে ঠিক বেঠিক শেখাবে না। পারবে তুমি দুনিয়ার সব চোরকে শাস্তি দিতে পারবে। তুমি ওই পাড়ার বাসার বাবুর গায়ে হাত ছাড়ো। আর এই যে তুমি শোনো, তোমাকে বলছি। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, এটা ধরো। আরে তোমাকেই বলছি, এটা ধরো। এই নাও। এটাতে তোমার ওই কলকাতা যাওয়ার টিকিটটা হয়ে যাবে। হ্যাঁ, নাও, এটা ধরো। তবে এই টাকাটা যেন আবার মালটেনের রাস্তায় পড়ে থেকে না জানো। হ্যাঁ, তরলা, তুই আমায় ছেড়ে দেওয়া শেখাবি? আরে এখনো দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। আরে যাও। আজ ডিউটিতে যাওয়ার না আমার একবারে 13টা বেজে গেল। ভাবছো আমি কিছু বুঝতে পারছি না, তাই?
আচ্ছা, আমি কিছু বুঝতে পারছি না তাই বুঝতে পারছি গো, বুঝতে পারছি। এর থেকে না তোমরা যদি আমাকে কুকুরের মতো মারতে, আমার কষ্ট কম হতো, আমার কষ্ট কম হতো। আমি তোমাদের বলেছিলাম অশিক্ষার রোড সেফটি। আসলে আসলে অশিক্ষিত আমি, অশিক্ষিত আমি। আমি শুয়োর, গাধা, পাটা। আমি তোমাদের বুঝতে পারিনি গো, আমি তোমাদের বুঝতে পারিনি। তাই তাই তোমরা আমাকে মার্জনা করো, তোমরা আমাকে মার্জনা করো, তোমরা আমাকে মার্জনা করো, তোমরা আমাকে মার্জনা করো। যাই হোক, গেছে কি ভাবতে তুমি শুধু ওকে আজকে টাকাটাই দিয়েছো। হ্যাঁ, দাদা কর্ণ হয়ে এই জিনিসপত্রগুলো তুমি ওনার হাতে দাওনি, নইলে কিন্তু আমার সবাইকে আজকে দিনের উপোসটা করে দিতে কাটাতে হবে। অন্তত চায়ের উপোসটা তো হতো। একটু চা বানা, একটু জম্পেট করে চা বানা। মাখনা, তোরা দেখলি, তোরা লোকটাকে মারলি না বলে ও উল্টে কেমন কাঁদছিল। আমাদের নাটকের এখানেই সমান। আশা করি আপনাদের ভালো লাগলো। অভিনয়াংশে যারা ছিলেন ওরা আমার নাম জ্যোতির্ময়ী, অর্থ ভট্টাচার্য, প্রসেনজিৎ কর্মকার, রূপা সরকার, এবং নির্দেশনায় ছিলেন সুযোগ সরকার ও সহযোগিতায় মোহন জয় বাংলা ড্রেস খুলে দিয়েছে। এই ক্লোজ ক্লোজ, এই ক্লোজ। আপনারা